দর্শক সালাম এবং শুভেচ্ছা রইল। বাংলাদেশের রাজনীতিতে বিবিসি ওয়ার্ল্ডের দুইটি খবর হুলস্থুল কাণ্ড ঘটিয়েছে বলা যায়, এবং বিশেষত আওয়ামী লীগ বিরোধী এবং বর্তমান সরকারপন্থী বা সরকারের সঙ্গে যাদের সম্পর্ক এবং বর্তমান সরকারের সঙ্গে যাদের ভালো সম্পর্ক, তারা বিষয়টিকে লুফে নিয়েছেন। হয়তোবা এটা স্বাভাবিক, এবং আওয়ামী লীগ বিরোধী যারা দেশে এখন একটি রাজনীতিবিদ আছেন তাদের প্রত্যেকের জন্য এটা একটা বলা যেতে পারে যে মুখ্যম একটি আরো অস্ত্র তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। পক্ষান্তরে আওয়ামী লীগের জন্য এটা একটা অনেক বড় প্রশ্ন নিঃসন্দেহে। আমি বাংলাদেশের রাজনীতিবিদদের বিচার, রাজনীতিবিদদের অন্যায়ের শাস্তি এবং আমাদের সাধারণ মানুষের অন্যায়ের শাস্তির মধ্যে একটু পার্থক্য দেখি। মানে আমার আপনার সাধারণের অন্যায় এবং রাজনীতিবিদদের অন্যায়, এটা এই দুনিয়াতেই দুই রকম পার্থক্য আছে। পার্থক্যটা কি? সে পার্থক্যটা হলো রাজনীতিবিদদের বিচার হয় তিন ক্যাটাগরিতে। প্রথমত, রাজনীতিবিদদের প্রথম বিচারটাই হয় জনতার আদালতে। দ্বিতীয় বিচার আমাদের যে আইনি আদালত, আইনি প্রক্রিয়া, তার মাধ্যমে। তৃতীয় বিচার পরপারে যদি বলি বা প্রকৃতির নিয়মে, ঈশ্বর, ভগবান, আল্লাহ, খোদা যাই বলেন সেই বিচার। সুতরাং ওই শেষ বিচারের উপরে কারো কোনো হাত নাই। তবে জনতার বিচার এবং দেশের আইন আদালত প্রচলিত আইনের যে বিচার, এই দুটো বিচারের সাথে রাজনীতির একটা সংশ্লিষ্টতা থাকে। সাধারণ মানুষের বিচার হয় দুই ক্যাটাগরিতে, একটা হচ্ছে আইন আদালত, আইনি প্রক্রিয়া, আরেকটা হচ্ছে সৃষ্টিকর্তার হাতে। এই পার্থক্যের মূলে আমরা যদি শেখ হাসিনা প্রসঙ্গ ধরি, তাহলে ইতিমধ্যেই জনতার বিচারে তিনি কাঠগড়ায় দাঁড়িয়ে সাজা ভোগ করছেন বলা যায়। ধরেন, শেখ হাসিনা সরকারের সময়ে বেগম খালেদা জিয়াকে তাকে সাজা দেওয়া হবে, শাস্তি পেতেই হবে, অপরাধ এই সেইগুলো বলা হতো। বেগম খালেদা জিয়া প্রায় 5 বছর জেল খেটেছেন। পক্ষান্তরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনিও এখন খুব যে জেলের আমেজের বাইরে আছেন এটা মনে করার খুব কি সুযোগ আছে? মনে হয় না। বিবিসির যে রিপোর্ট, এই রিপোর্টের প্রেক্ষিতে আমরা শুরুতে আরেকটু জিনিস বলে নিই। বিবিসি যা জানিয়েছে আমার কাছে খুব নতুনত্ব কিছু মনে হয়নি। তারা গোছানো একটা জিনিস তুলে ধরেছে, যা ঘটেছে, যা এতদিন আপনি আমি দেখেছি সেটাই। যাত্রাবাড়ির যেই 5 আগস্টের যে ভয়ঙ্কর ভিডিও এবং সোশ্যাল মিডিয়া, এগুলো বিবিসি যা ইউজ করেছে ম্যাক্সিমামই আগে ছড়িয়ে গেছে, এবং প্রতিটাই এত নির্মম, এত নৃশংস, যেটা তুলনা করা যায় না। আমরা আমাদের জেনারেশনে যখন ফ্ল্যাশব্যাকে যাই, যেমন 1971, সেটা আমাদের দেখার নাই, বা সেই সময়ের অত ভিডিও ফুটেজ, হত্যাযজ্ঞের কাহিনী, 25শে মার্চ কালো রাতের যেই বই পুস্তকে আমরা যেগুলো দেখি, এগুলো তখন অত ভিডিও যুগ ছিল না বলে সেগুলো আমরা দেখতে পাই না। কিন্তু 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা পথে থেকেও দেখেছি পুলিশের এত ভয়ঙ্কর রূপ আমাদের চোখে, এত ভয়ঙ্কর ছিল, এত ভয়ঙ্কর। বা ধরেন, বিএনপি বিরুদ্ধে অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে, সেসব সংগ্রাম এত মেসিভ। যাত্রাবাড়ি, শুধু যাত্রাবাড়ির যে ঘটনা, কারণ যাত্রাবাড়ি হয়তো আওয়ামী লীগের জন্য ক্লিয়ার হওয়ার প্রয়োজন ছিল, বাট বিবিসির যে রিপোর্ট, মানে যাত্রাবাড়ি ক্লিয়ার করা প্রয়োজন ছিল, ঢাকার মুখগুলো বন্ধ হয়ে গেছিল, সেটা কি নির্দেশনা ছিল আমি জানি না। তবে বিবিসির রিপোর্টের কিছু চুম্বক অংশ আমি একটু অবশ্যই আপনাদের সামনে তুলে ধরতে চাই, এবং সেই চুম্বক অংশগুলো থেকে আমরা প্রথমে হচ্ছে যেই অডিওটি ফাঁস হয়েছে, সেটি গত মার্চ মাসে বিবিসি যেটি রিপোর্ট করেছে, সেটি গত মার্চে ফাঁস হওয়া 18 সেকেন্ডের একটা অডিও। এই অডিওটা নিশ্চয়ই, যদি এটা আদালতে, বিবিসি তার অনুসন্ধান করেছে, পত্রপত্রিকা এসছে, এবার আদালতে এস্টাবলিশ, সেটা আরো একটি প্রক্রিয়া, আরো একটি প্রসেস, আরো একটি সময়। সেই আদালতে অ্যাকসেপ্ট হওয়া পর্যন্ত, এবং অ্যাকসেপ্ট হলে পরে আদালত সেটাকে কিভাবে নেবেন, সেখানে অনেকগুলো বিষয়ে নিশ্চয়ই আমাদের মনেও থাকবে যে আমরা জানতে চাই, আমাদের আগ্রহ তৈরি হয়। সেই 18 সেকেন্ডের ভিডিও কলের আগে পেছনে, 18 সেকেন্ড দিয়ে তো শেষ না, নিশ্চয়ই এর আগে পেছনে আরো কিছু আছে। সেখানে কি ছিল, সেখান থেকে তাহলে আর কি বের হয়ে আসবে, যেটা বাংলাদেশের মানুষ, একটা যে কোনো উৎসাহী মানুষ জানতে চাবে যে সেই কল রেকর্ডটা মধ্যে কি এইটুকু 18 সেকেন্ডের, না আগে পরে কিছু আছে? নিশ্চয়ই হাই হ্যালো স্যার ম্যাডাম কিছু ছিল, আর কিছু না থাকলেও তার আগে পরে এমন কিছু কি আছে যে অংশটা এখনো আমাদের সামনে প্রকাশ হওয়া বাকি? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সেই কল রেকর্ডটা কে করেছিলেন, কার ফোনে সেই কল রেকর্ডটা ছিল। এখন সোশ্যাল মিডিয়া অনেক বলা বলি হচ্ছে যে গোয়েন্দা সংস্থার কোনো একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। তবে যেই হয়ে থাকুক, সেটা কোন পরিস্থিতিতে কোথাকার কল রেকর্ড ফ্লাশ হয়েছে, নিশ্চয়ই আদালতের মাধ্যমে আমরা সেগুলো জানতে পারবো। ফলে
বিবিসি রিপোর্ট দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে এই কল রেকর্ড বেস, এবং আমি দেখেছি প্রথম আলো পত্রিকাও দুটো রিপোর্ট করেছে আলাদা আলাদা। একটা হেডলাইন তারা করেছে যে ফাঁস হওয়া অডিও যাচাই বিবিসির, জুলাইয়ে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমোদন শেখ হাসিনা নিজেই দিয়েছেন, তিনি লেথাল উইপন ইউজের কথা বলেছেন নিজ মুখে। সেরকম একটি অডিও বিবিসি এস্টাবলিশ করার চেষ্টা করেছে যে এই অডিওটি অথেন্টিক, তারা তাদের মতন করে এটা যাচাই করেছে। তবে অডিওটি গত 18 জুলাই নিজের সরকারি বাসভবন থেকে শেখ হাসিনা এই ফোন আলাপ করেন। বিবিসি বলছে এটা আগে পেছনে এবং কেন, কারা এইটি ফ্ল্যাশ করলো, সে মার্চ মাসে কেন করেছে, কোন অ্যাঙ্গেল থেকে হয়েছে, এই প্রশ্নগুলো নিশ্চয়ই আদালতের মাধ্যমে একটি সুরা হবে। অপর একটি বিষয়ে আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে, এগুলো নিশ্চয়ই তদন্তে এবং আদালতে, যেখানে শেখ হাসিনা বিচার কার্যক্রম চলছে, সেখানে উঠে আসবে আশা করি। 5 আগস্ট যাত্রাবাড়িতে পুলিশ হত্যাকাণ্ডের ভয়াবহ চিত্র উঠে এলো বিবিসির অনুসন্ধানের কথা বলা হয়েছে। হ্যাঁ, যথেষ্ট এফোর্ট দিয়েছে, আমরা সবাই এই রিপোর্টটা দীর্ঘ সময় নিয়ে পড়েছি, এবং সেখানে 52 জন নিহত হওয়ার কথা বলা হয়েছে শেখ হাসিনার বিদায়ের পর। সেই জায়গায় কিছু টাইমিং এর কথা বলা হয়েছে, আমি একটু টাইমিং গুলোর দিকে আপনাদের নজর দিতে চাই। শেখ হাসিনা দেশ ছেড়েছিলেন দুপুর 2টা নাগাদ, আপনাদের সবার মনে থাকার কথা। বিবিসি রিপোর্টে বলা হচ্ছে অনুসন্ধান চলাকালে ঘটনায় এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও বিবিসির হাতে আসে, যেখানে 5 আগস্ট বিকেলে যাত্রাবাড়িতে পুলিশের গুলিবর্ষণ শুরুর কিছু মুহূর্ত দেখা যায়। 5 আগস্ট বিকেলে শেখ হাসিনা তখন সম্ভবত, আমরা যতদূর জানি, তিনি দিল্লিতে। আচ্ছা, তারপর ভিডিওর মেটাডাটা বিশ্লেষণ করে দেখা যায় সেদিন নির্বিচারে গুলিবর্ষণের ঘটনাটি শুরু হয়েছিল বেলা 2টা 43 মিনিটে। ভিডিওটিতে যাত্রাবাড়ি থানার মূল ফটকে বিক্ষোভকারীদের সামনে সেনাবাহিনীর একটি দলকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এরপর হঠাৎই তারা ওই এলাকা থেকে সরে যায়। সেনাবাহিনী ওখানে ছিল, বিক্ষোভকারী লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ, পুলিশ ছিল কয়েকশো। অন্তত যে ভিডিওটা দেখা গেছে যে পুলিশ থানা থেকে বের হয়ে এসে বৃষ্টির মতন ঝড়ের মতো গুলি করছে, সেখানে অন্তত দেখা গেছে পুলিশের সংখ্যাও কয়েকশোর নিচে হবে না, এবং লক্ষ লক্ষ বিক্ষোভকারী দিয়ে তারা ঘেরাও করা, এবং সেখান থেকে সেনাবাহিনীর একটি টিম সরে যাচ্ছে তাদের একটি সাজোয়া যানে করে। এই ধরনের একটি ভিডিও আমাদের সামনে আছে। এই ঘটনা কিছুক্ষণের মধ্যে যাত্রাবাড়ি থানার ভেতরে পুলিশ সদস্যরা ফটকের সামনে অবস্থানত বিক্ষোভকারী জনতার উপর আকস্মিকভাবে গুলি। শেখ হাসিনার কল রেকর্ড ফাঁস হয়ে গেল, ঝড় তুলে দিল বিবিসি। শুরু করার পর প্রাণ বাঁচাতে গলির ভেতরে গিয়ে ছুটে পালাচ্ছেন বিক্ষোভকারীরা। এই সময় আরেকটি ভিডিওতে আহত ব্যক্তিদের শরীরে লাথি মারতেও দেখা যায়। এই ধরনের বেশ কিছু নৃশংস হত্যাকাণ্ড যাত্রাবাড়িতে হয়েছে, এবং লাথি মারা শুধু না, যে মানুষটি কোনোভাবে আইল্যান্ডের পাশে শুয়ে জীবন রক্ষার চেষ্টা করেছে তাকেও একেবারে জাস্ট পয়েন্টে এসে তাকে গুলি করে হত্যার ঘটনাও ঘটেছে। ভয়াবহ রকম, এটা তুলনা দেওয়ার কোনো বা কাউকে দায় এড়ানোর কোনো জায়গা এখানে নেই। ঘটনার সময় কিছু ড্রোন ভিডিও বিবিসির হাতে এসেছে। ভিডিওর মেটাডাটা বিশ্লেষণ করে দেখা যায় বেলা 3টা 17 মিনিটে যাত্রাবাড়ি থানার সামনের মহাসড়কে বিক্ষোভকারীদের উপর গুলি চালাচ্ছিল পুলিশ 3টা 17-তে। এরপর তাদের বড় একটি দলকে থানার উল্টো পাশে অবস্থিত একটি অস্থায়ী সেনা ব্যারাকে আশ্রয় নিতে দেখা যায়। ভবিষ্যতে যাত্রাবাড়ির এই ঘটনা বাংলাদেশে বহু থানায় আক্রান্ত হয়েছে। যাত্রাবাড়িতে কয়েকশো পুলিশ ছিল, হয়তো তারা মনে করেছে তাদের হাতে তখন পর্যন্ত যে অস্ত্রগুলো ছিল, তারা সেই পন্থাটায়, সঠিক পন্থায় যেটা মোকাবেলা করা, সেই সময় দায়িত্বপ্রাপ্ত সবাই আন্দোলনকারীদের টিউনিং বোঝা, তারা কোন পর্যায়ে চলে এসছে হয়তো এখানে তারা অনুমানও করতে পারেনি, যারা এই টিমে ছিল, যাত্রাবাড়ি পুলিশ টিমে ছিল। এবং এটা মোকাবেলা করতে গিয়ে তারা শেষ পর্যন্ত যে পথটি বেছে নিচ্ছে, তারা কি ভেবেছে যে তাদের এখানে আন্দোলনকারীদের আসতে দিলে তাদের আর রেহাই নেই? ফলে কোনোভাবেই জাস্টিফাই করার সুযোগ নেই যে পুলিশের তখন ধৈর্যের যে পরীক্ষা এবং তাদেরকে যে প্রশিক্ষণ দেওয়া হয়, সেই প্রশিক্ষণটা তারা তখন কাজে লাগায়নি, একেবারে টোটালি মাথায় ছিল। অথবা এই যে বিকাল 3টা 3:30টায় তারা কি মনে করেছিল কিনা যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখনও ক্ষমতায় রয়েছেন, যিনি নির্দেশ দিয়েছেন বলা হচ্ছে মার্চ মাসে। ফলে অনেকগুলো বিষয় নিশ্চয়ই সামনে আদালতের মাধ্যমে আমরা আরো বেশি পরিষ্কার হয়ে উঠবো।